স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই ধরনের আলট্রা ফোনগুলো আমাদের সবারই ইউজ করা শখ জাগে, কারণ এই লাখ টাকার ফোনগুলো আমরা চাইলেই নতুন অবস্থায় কিনে ইউজ করতে পারি না। কিন্তু দেখা যায় যে অনেক সময় 2-3 বছর পরে এসে এগুলোর প্রাইস অনেকটাই কমে যায়। তখন যারা আমার মতো পকেটে টাকা নাই তারা চাইলে কিন্তু এই ধরনের ইউজড ডিভাইসগুলো কিনে ব্যবহার করতে চায়, যার কারণে প্রচুর পরিমাণের কমেন্ট পাচ্ছিলাম আপনাদের থেকে যে S22 আলট্রাটা এই 2025 সালের মাঝামাঝি সময় এসে আসলে আপনারা 50,000 কিংবা 55,000 টাকা প্রাইস রেঞ্জে কিনবেন কিনা। এই ফোনটাকে আমি গত বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি, অলমোস্ট 15 থেকে 16 দিন যাবত আমি ইউজ করতেছি। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব, তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এই 25 সালের মাঝামাঝি সময়ে এসে S22 আলট্রাটা আপনারা কিনবেন কিনা। ভিডিও শুরুতে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা একবার হলেও কেনার কথা চিন্তা করেছেন এই ডিভাইসটা, এই ভিডিওটা কষ্ট করে একটু সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন যে আসলে এই ফোনটা আপনি কিনবেন কিনা। কারণ এটার মধ্যে এখন গণহারে গ্রিন লাইন পড়তেছে, পিঙ্ক লাইন পড়তেছে, ডিসপ্লে চলে যাচ্ছে। তাছাড়াও এই ফোনটার মধ্যে আরো নানান ইস্যু রয়েছে, সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের সাথে একটা প্রোডাক্টের পরিচয় করিয়ে দেই। এইটা হয়তো আপনারা সবাই চিনেন, অ্যাপেলের এয়ারপড প্রো। যে ক্লোনগুলো পাওয়া যায় বাংলাদেশে সেগুলো খুব বেশি একটা কোয়ালিটিফুল না। আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করতেন যে ভাই এই ধরনের কোয়ালিটিফুল এয়ারপড যেগুলো ক্লোন পাওয়া যায় সেগুলোর একটা রিভিউ দেন। তো এটার ফুল রিভিউ খুব শীঘ্রই দিব। এটা যদি আপনি খুবই বেস্ট কোয়ালিটির কিনতে চান এই ধরনের এয়ারপড প্রোগুলা, তাহলে আপনি এখন কিন্তু চাইলে ড্রপ আউট গ্যাজেট থেকে কিনতে পারেন। ড্রপ আউট গ্যাজেটটা মোটামুটি বলতে পারেন যে আমাদেরই একটা প্রতিষ্ঠান, যার কারণে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারতেছেন যে আমরা অবশ্যই বেস্ট কোয়ালিটিটাই দেওয়ার চেষ্টা করি। এটার বক্সের মধ্যে যদিও কিনা মেড ইন দুবাই লেখা থাকে, বাট এগুলো মোস্টলি হচ্ছে চায়না থেকেই আসে। এবং আমার হাতে যেটা রয়েছে এটার মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো ছিল, আউটডোরেও কথা বলতে গেলে দেখা যায় যে খুব ভালোভাবে কথা বলা যায়, এবং এটার সাউন্ড কোয়ালিটিও ভালো। ইভেন এটা যখন আপনি হাতে নেবেন ফিল করতে পারবেন যে একটা প্রিমিয়াম কিছু আপনি হাতে নিছেন। আপনারা যারা 1500 টাকার মধ্যে একটা TWS খুঁজতেছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে অ্যাপেলের এয়ারপড প্রো যেটা রয়েছে এইটার ক্লোনটা আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন। এটার ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে ড্রপ আউট গ্যাজেটের ফেসবুক পেজ থেকে এটাকে কালেক্ট করতে পারবেন। এটা লুকস নিয়ে নতুন করে বলার কিছু নাই। S22 আলট্রা থেকে শুরু করে এখন যেই S25 আলট্রা আসছে সেইটার মধ্যেও ডিফারেন্স খুব একটা নাই, মানে ডিজাইনে একদমই সিমিলার। হ্যাঁ, টুকটাক কিছু চেঞ্জ আসছে, যেরকম এখন S25 আলট্রা যেটা সেটার মধ্যে ক্যামেরার মধ্যে রিং বসছে, একদমই বক্সিয়া শেপ করে দেওয়া হয়েছে। এটার মধ্যে যেরকম কার্ভ ডিসপ্লে এখন ওইটাতে ফ্ল্যাট করে দেওয়া হচ্ছে, কিন্তু ডিজাইনে মেজর কোনো চেঞ্জ নাই। ডিজাইন মানে লুকস দেখতে একই রকম, যার কারণে ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপর যদি আপনি এটার ভিল কোয়ালিটিতে আসেন, ভিল কোয়ালিটিও কিন্তু একদমই টপ নচ লেভেলের। ভিল কোয়ালিটিও কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করা হয় নাই। এই ফোনটার সামনে এবং পিছনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকছে, এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম। তো ফ্রেমের দিক দিয়েও বুঝতেই পারতেছেন যে খুবই শক্তপোক্ত। তো একটা ফ্ল্যাগশিপ ফোন লাখ টাকার উপরে দাম ছিল, যেটার এটার বিল কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। কিন্তু যখন আপনি এই 2025 সালের মাঝামাঝি সময়ে এসে 2022 সালের একটা ফোন কিনবেন, তখন এইটা নিয়ে একটু আপনাকে চিন্তা করতেই হবে। আপনি অবশ্যই ট্রাই করবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন দেখে কেনার জন্য। আবার এরকম লেভেলের জকজকা চকচকা কোনো ডিভাইস কিনে নিয়েন না যেটার হয়তো বা বডি ফ্রেম সব কিছুই চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি। তো এই ধরনের 3-4 বছর পুরাতন ডিভাইস কিনতে গেলে দেখবেন যে টুকটাক কিছু স্ক্র্যাচ থাকবে, এবং ওইটাকে আমি বলবো যে অথেন্টিক, যেটা একদমই ফ্রেশ সেটার মধ্যে কিছু না কিছু ঝামেলা থাকতে পারে। এই ব্যাপারটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই বিষয়টা একটু মাথায় রাখবেন যখন আপনি একটা ইউজড ডিভাইস কিনতে যাবেন। বাই দ্য ওয়ে বলে নিচ্ছি, আপনি যদি এই ধরনের S22 আলট্রার মতো ফ্ল্যাগশিপ কোনো ইউজড ডিভাইস কিনতে চান অথবা ইউজড আইফোন কিনতে চান, আপনি যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানে। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি দিয়ে দিব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। স্যামসাং কতটা ভালো ডিসপ্লে বানায় সেটা আপনি থেকে শুরু করে আমরা সবাই জানি, কিন্তু স্যামসাং এর এই ভালো ডিসপ্লেগুলোতেও এখন গ্রিন লাইন পড়তেছে, পিঙ্ক লাইন পড়তেছে। এই S22 আলট্রার মধ্যে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, এবং এটার পিক ব্রাইটনেস 1750 নিটস, যার কারণে আউটডোরে ইউজ করতে গেলে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে না। বর্তমান সময়ে চাইনিজ কোম্পানির যে ফোনগুলো পাওয়া যায় সেগুলো 30,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলে সেটার পিক ব্রাইটনেস থাকে 4000 কিংবা 6000 নিটস। সেই জায়গায় স্যামসাং এর লাখ টাকার ফোনে 1700 নিট পিক ব্রাইটনেস। এই ফোনটাকে যখন আপনি সাইড বাই সাইড ওই ফোনটার সাথে রাখবেন, আউটডোরে ইউজ করতে গেলে মনে হবে যে ওইটা একটা বাচ্চা, কারণ এইটার ব্রাইটনেস এত বেশি ছিল। এটার ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই, ইভেন এটার ডিসপ্লের কোয়ালিটি নিয়েও কমপ্লেন করার কোনো অবস্থাতেই সুযোগ নাই। বাট আমি ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কমপ্লেন না করলেও কমপ্লেন করবো হচ্ছে স্যামসাং এর অভ্যাস নিয়ে। কারণ স্যামসাং দেখা যায় যে 2 বছর কিংবা 3 বছর পরে এসে যে ওল্ড ফোনগুলো থাকে সেগুলোর মধ্যে গ্রিন লাইন বসায় দেয়। আমি বলবো যে এটাকে বসায় দেয়, কারণ হচ্ছে এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো মার্কেটে আসার পরে প্রথম বছর কিংবা দ্বিতীয় বছর আমি গ্রিন লাইন পড়তে দেখি না, কিন্তু যখন 3 বছর পার হয়ে যায় তখন থেকেই শুরু হয়ে হচ্ছে গ্রিন লাইনের খেলা। আর এই খেলাটা শুধুমাত্র S সিরিজের ফোনগুলোতেই হচ্ছে। আমি S20 সিরিজ থেকে S21, 2, 3, 4 সবগুলোতেই দেখে আসতেছি যে সেম কাহিনী, 2 বছর 3 বছর পর এসে গ্রিন লাইন পড়তে শুরু করে। আমার কাছে এটা মনে হয় যে স্যামসাং এরই কোনো একটা ম্যাজিক বলতে পারেন। তো ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কমপ্লেন করতে চাই না। S22 তে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা একটা মাখন লেভেলের ডিসপ্লে। যদি কিনা আপনার কাছে কার্ভ ডিসপ্লে ভালো লাগে তাহলে এই ডিসপ্লে ভালো না লাগার কোনো সুযোগ নাই। এই ফোনটার মধ্যে স্যামসাং 2022 সালে এসওসি হিসেবে ইউজ করেছিল স্ন্যাপড্রাগনের 8
Gen 1 SoC, আর এইটারই যে ইউরোপিয়ান ভেরিয়েন্ট রয়েছে সেটার মধ্যে কিন্তু আবার Exynos ভেরিয়েন্ট ইউজ করা হয়েছে, সেটার মধ্যে কিন্তু Exynos 2200 যে 4 ন্যানোমিটার চিপটা রয়েছে সেইটা ইউজ করা হয়েছে। অবশ্যই S22 কেনার সময় আমি বলবো যে আপনাদেরকে যে আপনি অবশ্যই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটাই দেখে কিনেন, কারণ স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট শুধুমাত্র যে আপনাকে পারফরমেন্স বেটার দিবে ব্যাপারটা এমন না, পারফরমেন্সের পাশাপাশি আপনি কিন্তু আইএসপিতেও ভালো একটা সাপোর্ট পাবেন। আইএসপি বলতে বোঝাচ্ছি মানে ইমেজ প্রসেসিংয়ে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন, তার মানে হচ্ছে ক্যামেরাতেও কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট আপনি খুঁজে পাবেন। এইটা 2022 সালের একটা ডিভাইস, স্টিল নাও যখন 25 সালে এসে আমি ব্যবহার করতেছি আমার কাছে একবারের জন্য মনে হয় না যে এটা পারফরমেন্সটা একটু বেটার হওয়া দরকার, কিংবা কোনো অ্যাপ ওপেনিং কিংবা ক্লোজিংয়ের সময় একবার আমি ল্যাগ হ্যাং দেখি নাই। স্টিল নাও এটা একদমই সুপার স্মুথলি চলতেছে, মনেই হয় না যে এটা এত বছর পুরাতন একটা ফোন, মনে হয় যে রিসেন্টলি রিলিজ হওয়া কোনো একটা ফ্ল্যাগশিপ ফোন আমি ইউজ করতেছি। তার উপর মজার বিষয় হচ্ছে যে আমি এই ফোনটা রিভিউ ইউনিট হিসেবে ইউজ করা অবস্থায় One UI 7 এর আপডেট পেয়েছি, যদিও কিনা One UI আসছে মোটামুটি 7-8 মাস হয়ে গেছে, কিন্তু 7-8 মাস পরে এসে আমি এটার মধ্যে আপডেট পেলাম। এই আপডেটটা আমার মনে হয় যে স্যামসাং আর একটু ফাস্ট করতে পারে, যেরকম যখন একটা ইউআই এর আপডেট আনবে সেটা যেন অ্যাটলিস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলো মানে এস সিরিজের যে ফোনগুলো রয়েছে সেইগুলোতে আরেকটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়, যেরকম 1-2 মাসের মধ্যে দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে সেটা একটু বেটার হতো। এখন অনেকেই হয়তো আপনারা বলতে পারেন যে তারা অপটিমাইজ করে তারপরেই দেয়, হ্যাঁ আমি মানলাম ব্যাপারটা, কিন্তু এটা যদি আরেকটু ফাস্ট করা যায় তাহলে আমরা যারা ইউজার রয়েছে তারা একটু ফাস্ট এই জিনিসটা পেয়ে যাবো, এবং এটা আশা করি যে সবারই ভালো লাগবে। তো এটার পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই আমি কমপ্লেন করবো না, কিন্তু যারা এই সময় এসে গেমিং এর জন্য স্পেসিফিকলি এই ফোনটা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে গেমিং এর জন্য এতটাও বেস্ট হবে না, কারণ এর থেকে কম প্রাইসে আপনি 8 Gen 3 যেই চিপ রয়েছে সেই চিপওয়ালা ফোন আপনি পেয়ে যাবেন, তাহলে 8 Gen 1 নেওয়ার কোনো মানেই হয় না, এটার সাথে কখনোই 3 এর কম্পেয়ারও চলে না। তো যারা গেমার রয়েছেন তাদেরকে আমি এটা কোনো অবস্থাতেই রিকমেন্ড করবো না। এখন কথা বলা যাক স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ ফোনের ফ্ল্যাগশিপ ম্যাজিক, সেটা হচ্ছে ক্যামেরা। এই ধরনের ফ্ল্যাগশিপ যে আলট্রা সিরিজের ফোনগুলো রয়েছে স্যামসাং এর, সেগুলো ক্যামেরাতে সবসময় বাজিমাত দেখায়, কিন্তু এই সময় এসে আসলে এই S22 আলট্রাটা 3-4 বছর পরে কতটুকু ভালো ক্যামেরার পারফরমেন্স ধরে রাখতে পারছে। দেখা যায় যে একটা ফোন ফ্ল্যাগশিপ হোক আর যেমনই হোক 2 বছর 3 বছর যাওয়ার পর ক্যামেরা আউটপুটটা এতটাও ভালো থাকে না। S22 এর বেলায় আমি ব্যাপারটা কিছুটা নোটিস করছি, আমি এর আগে আরেকটা S22 আলট্রা ইউজ করলাম এবং সেইটার মানে পিকচার আউটপুট এতটাও ভালো লাগে না, কিন্তু আমার হাতে এখন যে ডিভাইসটা রয়েছে এইটার পিকচার কোয়ালিটি আমার কাছে অসাধারণ লাগছে, কারণ এই ডিভাইসটা অনেকটাই ফ্রেশ এবং ক্যামেরা লেন্সের মধ্যে কোনো অবস্থাতে আমি কোনো ডাস্ট দেখতে পাই নাই। S22 আলট্রাতে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করা হয়েছে এবং তার পাশে একটা 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে এবং 10 মেগাপিক্সেলের আরেকটা 10x পেরিস্কোপ টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে। হ্যাঁ ঠিকই শুনছেন যে 10 মেগাপিক্সেলের একটা 10x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স, মানে আপনি 10x পর্যন্ত জুম করতে পারবেন কোনো অবস্থাতেই ডিটেল লস না করে, এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। এর মেইন লেন্সের ছবিগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে রিসেন্টলি রিলিজ করা কোনো একটা ফ্ল্যাগশিপ ফোনের ছবি আপনি দেখতেছেন। ছবিগুলো এত বেশি শার্প এবং ডিটেল ছিল এবং ডাইনামিক রেঞ্জটা এত বেশি ছিল, কিন্তু এই ছবিটা আমার কাছে ভালো না লাগার কারণ হচ্ছে যে ছবিটা অনেক বেশি কালারফুল, অনেক বেশি স্যাচুরেটেড। এই সময় এসে এত বেশি স্যাচুরেটেড ছবি কোনো ফোন থেকেই পাওয়া যায় না। স্যামসাং এর S24 আলট্রা আমি ইউজ করে দেখেছি যে সেটার মধ্যে মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে, বাট এইটাকে আমি কোনো অবস্থাতেই সামলাইতে পারতেছিলাম না। ও বারবারে দেখা যায় যে সবুজ গাছপালা দেখলে একদমই সবুজ করে দিচ্ছিল। তো এই জিনিসটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে, অনেকে এই ধরনের কালারফুল ছবি পছন্দ করে, বাট আমার কাছে অ্যাটলিস্ট এত বেশি কালারফুল ছবি পছন্দ হয় না। এটা যদি আরেকটু ন্যাচারাল হতো তাহলে বেশি ভালো লাগতো। তারপর যদি 3x টেলিফোটো লেন্সের ছবিগুলো দেখেন, এটাও খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, যদিও কিনা মেইন লেন্সের মতো এত বেশি ডিটেল রাখতে পারে না, কিন্তু 3x হিসেবে আমার কাছে এটা ডিটেল এবং শার্পনেস খুবই ভালো লাগছে। ইভেন ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালোভাবে কন্ট্রোল করতে পারে। অনেক ফোনে দেখা যায় যে মেইন লেন্স থেকে যখন আলট্রা ওয়াইড কিংবা টেলিফোটোতে সুইচ করা যায় তখন দেখা যায় যে কালার শিফটিং দেখা যায়, কিন্তু এই ফোনটার মধ্যে আমি কালার শিফটিং দেখতে পাই নাই। তারপর কথা বলা যাক এই ফোনে থাকা স্পেশাল লেন্স 10x টেলিফোটো লেন্স। এটা দিয়ে যখন আপনি দূর থেকে ছবি তুলবেন ছবিগুলো আপনার কাছে দেখতে খুবই ভালো লাগবে, কিন্তু ছবিগুলো কেন জানি 3x এর মতো এতটাও শার্প এবং ডিটেল রাখতে পারতেছিল না, কেন জানি শার্পনেসটা একটু কম মনে হচ্ছিল। এইটা দেখা যায় যে অনেক সময় বেশি ফোকাল লেন্থ হওয়ার ফলে শুধু মোবাইলের ক্যামেরা না, যে ডিএসএলআর কিংবা মিররলেস ক্যামেরা রয়েছে সেটার মধ্যেও এই প্রবলেম হয়, এবং এটার মধ্যেও এই প্রবলেমটাই হচ্ছে, যেহেতু এটা পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স আর এই ফোনটার বয়স 3 বছর হয়ে গেছে, যার কারণে হয়তো বা একটু গোলাটি টাইপের ছবি আমি পাচ্ছিলাম। কিন্তু ডিজিটালি 10x জুম থেকে এই যে অপটিক্যাল 10x জুম সেটা কিন্তু অনেক বেশি বেটার, এবং এটা দিয়ে হয়তো বা আপনি অনেক দূর থেকে অনেক মানুষকে দেখতে পারবেন, মানুষের প্রাইভেসি নষ্ট করেন না অ্যাটলিস্ট। আর এই ফোনটা দিয়ে 100x পর্যন্ত জুম করা যায়, এবং 100x এর জুমের ছবিগুলা ইউজলেস বলতে পারেন, খুব একটা ইউজফুল না। এটা দিয়ে 30x কিংবা 40x পর্যন্ত মোটামুটি ভালো ইউজফুল ছবি তোলা যায়। কিংবা আপনি এই ফোনটাকে কাজে লাগাইতে পারেন, ধরেন ট্রেন স্টেশন কিংবা এয়ারপোর্টে বসে আছেন, আপনি দূরে আপনার লেখাটাকা দেখতে পারতেছেন, আপনি জুম করে দেখতে পারেন, কিংবা আমার মতো যদি আপনি চশমা খুলে ফেলার পরে
মানে দূরের জিনিস না দেখেন তাহলে চাইলে এটা দিয়ে আপনি কিন্তু এই কাজটা চালিয়ে নিতে পারবেন, এটা একটা ভালো ব্যাপার। তারপর যদি আপনি 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাটাতে আসেন, এটার ছবিও অনেক বেশি ভালো ছিল, খুবই শার্প এবং ডিটেল ছবি তুলতে পারে। কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আমি আর একটু ওয়াইড লেন্স চাইছিলাম, যে দেখা যায় যে আইফোন দিয়ে যখন আলট্রাওয়াইড দিয়ে ছবি তোলা যায় কিংবা ভিডিও করা যায় সেগুলো অনেক বেশি সুন্দর লাগে, জোস লাগে, বাট এটাতে কিন্তু আপনি এত বেশি ওয়াইড লেন্স পাচ্ছেন না। এটার মধ্যে 0.6x পর্যন্ত হচ্ছে আলট্রাওয়াইডের ছবি তোলা যায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে 0.5 হলে হয়তো আর একটু বেশি ওয়াইড লেন্সে ছবি তুলতে পারতাম, যদিও কিন্তু এটার মধ্যে একটা 13 মিলিমিটার লেন্স ইউজ করা হচ্ছে। কিন্তু আমি আইফোনের সাথে 13 মিলিমিটার মিলাইতে গিয়ে মনে হচ্ছে যে এটার মধ্যে হয়তো বা 16 মিলিমিটার কিংবা 17 মিলিমিটার কোনো একটা ফোকাল লেন্থ রয়েছে, কারণ এটা একটু বেশি ক্রপ করতেছিল। তো এই ব্যাপারটাই আমার কাছে ভালো লাগে না। তাছাড়া ওভারঅল এর আলট্রাওয়াইডের ছবিগুলো অনেক বেশি জোস ছিল। এই ধরনের লাখ টাকার ফোন কিনবেন আর আপনি এই ফোন দিয়ে পোর্ট্রেট ছবি তুলবেন না, সেইটা তো হতে পারে না। এই ফোনটার মধ্যে যে 3x টেলিফোটো লেন্সটা রয়েছে, এইটা দিয়ে মোস্টলি আমি পোর্ট্রেট ছবিগুলো তুলেছি, কারণ 1x এর পোর্ট্রেটগুলো দেখতে এতটাও সুন্দর হয় না। হ্যাঁ, অনেক সময় যদি আপনার ফোকাল লেন্থ অনেক বেশি টাইট হয়, আপনাকে 1x তুলতে হবে, তাছাড়া অপশন নাই। বাট যখন আপনি আউটডোরে ফটোগ্রাফি করবেন তখন অবশ্যই আপনি 3x দিয়ে ছবি তুলবেন। আর আপনারা হয়তো সবাই জানেন যে ফোকাল লেন্থ যত বেশি হবে এর পোর্ট্রেটগুলো তত বেশি জোস লেভেলের হবে। এখন দেখেন যে আইফোনের মধ্যে কিন্তু 5x অলরেডি চলে গেছে, ইভেন S24 আলট্রা থেকেও কিন্তু তারা 5x এ শিফট করছে। এর 3x এর পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে জোস লেভেলের লাগছে। এর এইচডি টেক একদমই মাখন লেভেলের, কোনো অবস্থাতেই এইচডি টেক মিস করতেছিল না। ছবি তোলার পরে দেখা যায় যে ছবির যে ক্লিয়ারিটি সেগুলো অনেক ভালো ছিল এবং খুবই ভালো ডিটেল রাখতে পারে। এত পুরাতন একটা ফোন থেকে আমি এত বেশি ভালো পোর্ট্রেট আশা করি নাই, কিন্তু এটার ছবিগুলো অন্য লেভেলের ছিল। তাছাড়া যেহেতু এটা অনেক বেশি স্যাচুরেটেড কালারফুল ছবি দেয়, এই ধরনের ছবিগুলোই মানুষজন বেশি পছন্দ করে। এইটার পোর্ট্রেট নিয়ে আমার মনে হয় না যে কেউ কোনো ধরনের কমপ্লেন করবে। 50,000 টাকা বাজেটে যদি বেস্ট ফটোগ্রাফির জন্য কোনো ফোন খুঁজে থাকেন, পোর্ট্রেট ছবি কিংবা নর্মাল যে কোনো ছবি, আমি অবশ্যই বলবো যে S22 আলট্রার বিকল্প এই বাজেটে আর কিছুই নাই। আর ফ্রন্ট ক্যামেরাতে একটা 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ক্যামেরা দিয়ে অসাধারণ লেভেলের ছবি তোলা যায়, খুবই শার্প এবং ডিটেল ছবি তোলে। আমি আইফোন দিয়েও ছবি তুলে দেখলাম যে, মানে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েও ছবি তুলে দেখলাম যে এত শার্প ছবি আমি আসলে পাচ্ছিলাম না। কেন জানি এটাকে আমার কাছে মনে হচ্ছিল যে একটু ডিজিটালি বেশি শার্প করা হচ্ছে। তারপরেও কিন্তু এই শার্পনেসটা মানে দেখতে ভালোই লাগে এবং মনে হয় যে না ঠিকঠাকই আছে। আপনি চাইলে কিন্তু এটার মধ্যে ফেস স্মুথ করেও ছবি তুলতে পারবেন, কিন্তু যেহেতু আমি রিভিউ করতেছি এই কাজ তো করা যাবে না। এটার মধ্যে খুবই ভালো ডিটেল এবং শার্পনেস দেখতে পাচ্ছি, এবং যখন পোর্ট্রেট ছবি তুলতেছিলাম সেলফি ক্যামেরা দিয়ে, সেই পোর্ট্রেটগুলোর এইচডি টেকটাও খুবই ভালো ছিল। ওভারঅল আমার কাছে সেলফি ক্যামেরাটা অনেক ভালো লাগছে। এই ফোনটার বয়স কিন্তু 3 বছরেরও বেশি হয়ে গেছে। তো 3 বছর পুরাতন একটা ফোনের ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা? এটাতে 5000 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারি দিয়ে স্টিল নাও আমি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটা থেকে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম এখনো পাচ্ছিলাম। কেন জানি আমার হাতে যে ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসটা আমার কাছে অথেন্টিক মনে হচ্ছে এবং ফ্রেশ কন্ডিশনের মনে হচ্ছে, যার কারণেই হয়তো ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাচ্ছি। আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন কিংবা আপনার ফোনের ব্যাটারির কন্ডিশন একটু খারাপ থাকে, তাহলে হয়তো এর থেকে একটু কম বেশি হতে পারে, কিন্তু ওভারঅল এখনো দেখলাম যে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। একটা নর্মাল ইউজারের ফোন থেকে যতটুকু ব্যাটারি ব্যাকআপ দরকার এটা আপনাকে এই সাপোর্ট অনায়াসেই দিবে। আপনি যদি অনেক বেশি হেভি ইউজার হয়ে থাকেন, প্রচুর পরিমাণে ফটো তোলেন, ভিডিও করেন, তাহলে হয়তো ব্যাটারি ব্যাকআপটা আর একটু কম পেতে পারেন, কিন্তু ওভারঅল এটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লাগছে। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে অ্যারাউন্ড 50,000 টাকা বাজেটে এই S22 আলট্রাটা আপনি কিনবেন কিনা। আমি বলবো যে যদি আপনার একটা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করার ইচ্ছা থাকে, স্পেশালি হচ্ছে স্যামসাংয়ের আলট্রা সিরিজ, তাহলে তো এইটার বিকল্প আর কিছু নেই, কারণ এইটার প্রাইসই হচ্ছে যে সব থেকে লোয়েস্ট। আপনি যদি S23 আলট্রা কিনেন, সেটার প্রাইস আপনাকে আরও 10-15,000 টাকা অ্যাড করা লাগবে। তো এই বাজেট আমার কাছে বেস্ট মনে হয়েছে। জাস্ট আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিব, সেটা হচ্ছে যে এই ডিসপ্লের মধ্যে এখন প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়ে, পিঙ্ক লাইন পড়ে। এই ব্যাপারটা মাথায় রেখে তারপরে এই ফোনটার দিকে আগাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।